শুভ বিকেল। দেশ এবং প্রবাস থেকে যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে স্টারের সামাজিক বাধায় যুক্ত হয়েছেন, অনেক দিন পর দীর্ঘ বিরতির পর আবার উদ্যোক্তা কথনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি তামান্না ইমাম। প্রিয় দর্শক, বিশেষ করে রাজশাহীবাসী আমরা ভীষণ স্বস্তিতে আছি, কেননা দুদিন ধরে আমাদের রাজশাহীতে আসলে বৃষ্টি হচ্ছে। গত পরশু রাতে যেমন বৃষ্টি হয়েছে এবং আজকেও কিন্তু আসলে বৃষ্টি হয়েছে, বেশ স্বস্তিতে আমরা রয়েছে। সেই সাথে আরও একটু স্বস্তি জুড়তে আসলে আমাদের আজকের এই লাইভটি, আমাদের সাথে আজকে এমন একজন মানুষ রয়েছেন, তিনি কিন্তু মানবতার সেবায় আসলে নিয়োজিত এবং তার যেই উদ্যোগ সেটি ট্যাগলাইনই হচ্ছে মানবতার সেবায় মঞ্জু হাসপাতাল। মঞ্জু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার ভাই আজকে আমাদের সাথে রয়েছে। আমরা কথা বলবো তার সাথে, জানবো জানা অজানা অনেক গল্প। স্বাগত আপনাকে, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আর কি। অনেক গল্প শুনবো আমরা যেমনটি বলছিলাম যে মঞ্জু হাসপাতালের ট্যাগলাইনই দিয়েছেন মানবতার সেবায় মঞ্জু হাসপাতাল। তো আপনার সেই ধরনের উদ্যোগগুলোর কথা তো আমরা জানবোই, তবে তার আগে চাটপাট আমরা লাইভটি শেয়ার করে ফেলি এবং অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন, কেননা যারা স্টারের দর্শক রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে আপনারা দেখেছেন যে আমরা যে ট্যাগটি ব্যবহার করি বা যেটি আসলে ব্যবহার করি, আমাদের স্পন্সরশিপে রয়েছে মঞ্জু হাসপাতাল, আপনারা সবাই জানেন। তো যে অ্যাস্টনটা আসলে স্ক্রিনে ভেসে ওঠে, সেখানে আপনারা দেখেন যে ওই ট্যাগ যদি ব্যবহার করে, ওই কোড যদি ব্যবহার করে কেউ আসেন, আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে বিভিন্ন সেবায়। সো এই বিষয়গুলো নিয়ে জানতে এবং মঞ্জু হাসপাতালে আদ্যপান্ত জানতে অবশ্যই সাথে থাকবেন বলে আশা রাখছি। আমরা চটপট লাইভটা শেয়ার করে ফেলি। আচ্ছা, আমাদের লাইভ শেয়ার ডান, একটু সাউন্ডটা আচ্ছা শোনাও যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। অনেকে আসলে যুক্ত হচ্ছেন এবং অলরেডি শুভকামনাও জানাচ্ছেন। তো এবারে আমরা আসলে গল্পে যাই, একটু শুনতে চাই কি করে এই চিকিৎসা সেক্টরে আসলে পদার্পণ হলো আপনার। আচ্ছা, চিকিৎসা সেক্টরে পদার্পণ আপু, আমি কুষ্টিয়া ম্যাথস থেকে আমার ডিপ্লোমা কমপ্লিট করছি আর কি। ওখানে কমপ্লিট করে তো যেহেতু মেডিকেল সেক্টরে পড়াশোনা, তো সেই চিন্তা থেকেই আর কি আমি আমার দেশের বাড়ি বাঘাতে আর কি। তো বাঘাতে আসার পরে আমি দেখলাম যে আমার গ্রামে কিংবা আমার যে উপজেলাটা, সেই উপজেলাটা আসলে স্বাস্থ্য সেক্টরের দিক থেকে অনেকটা পিছিয়ে আর কি, অনেকটা পিছিয়ে। তো তখন আসলে মাথায় আসলো যে আসলে কিভাবে আমার গ্রামের মানুষকে, আমার এলাকার মানুষকে কিভাবে একটু ডিজিটালাইজ সেবা দেওয়া যায়। যেহেতু আমি একজন ইয়ং মানুষ, তরুণ মানুষ, তো আমি কিভাবে একটু চেঞ্জ আনতে পারি বাঘাতে আর কি। তো সেই চিন্তা থেকে আর কি যে শুরু করা, যেহেতু আমার পড়াশোনা মেডিকেল লাইনে, তো সেক্ষেত্রে যে আমি তাহলে আমার উদ্যোগটা কেন যে হেলথ এন্টারপ্রেনার কেন না হয় আমি। হ্যাঁ, তো আমি সেক্ষেত্রে চিন্তা করলাম যে তাহলে আমি হেলথ এন্টারপ্রেনার হই আর কি। তো একজন সবাই তো এক একটা সাইড থেকে এক একজন এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এক এক দিকে। তো আমি মনে করলাম তাহলে আমার যেহেতু পড়াশোনা এই দিকে, তাহলে আমি এই সাইডটাকে একটু এগিয়ে নিয়ে যাই, যেই কথা সেই কাজ। হ্যাঁ, তো আপনার এইভাবেই শুরুটা আর কি। পড়াশোনা আপনি যেমনটি আসলে আমরা শুরুতে গল্প করছিলাম যে দুইটা বিষয় আসলে পড়াশোনা, আপনার মেডিকেল সেক্টরে যেহেতু আপনার ছোটবেলা থেকে এদিকেও এগিয়েছেন, পাশাপাশি আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন একটা সাবজেক্টে। আমরা আজকে ওই গল্পগুলো আমরা আরেকদিন শুনবো, আজকে আমরা আসলে চিকিৎসা রিলেটেড গল্পগুলো বেশি শুনতে চাই। এই যে আপনি শুরু করলেন বাঘাতে একটা উদ্যোগ আমি নেব, সেটা যেই খাতেই হোক না কেন, প্রথম আমার যেই চিন্তা আসে মাথায়, পুঁজি, আমি এত কিছু কিভাবে করব বা কি কাজ থাকবে। আপনার এখানে আরও বেশি চিন্তা, কেননা যেমন এটার গঠনে যে আসলে যে খরচটা হচ্ছে, যে পুঁজিটা লাগছে, সেটির পাশাপাশি যেহেতু চিকিৎসা খাত, সো এখানে কোথায় আমার টেস্ট হবে, কোন মেশিনে, বা ডক্টর নিয়ে আসা, হ্যান তেন আরও বেশি আসলে আপনার পুঁজির কথা চিন্তা করতে হয়েছে। তো এই দিক দিয়ে কীভাবে নিজেকে গোছালেন? আচ্ছা, প্রথমত যে ঠিক বলেছেন আপু, ফান্ডিং একটা বড় ব্যাপার। তো আমি যখন যে এই আমার হসপিটালটা এবং ডায়াগনস্টিক বিজনেসের দিকে আসবো, তখন আসলে আমি এটা নিয়ে প্রচুর স্টাডি শুরু করলাম যে কিভাবে আসলে একটা ভালোভাবে একটা হসপিটালকে এগিয়ে নেওয়া যায় এবং সফলভাবে এগিয়ে নেওয়া যায়, সেটার জন্য স্টাডি শুরু করলাম। স্টাডি শুরু করে আমি বিভিন্ন দিক ইউটিউবিং করে, তারপর গুগল থেকে এবং সব কিছু এবং যে হসপিটালগুলো অলরেডি এস্টাবলিশড দেশে এবং দেশের বাইরে যে হসপিটালগুলো এস্টাবলিশড, আমি ইন্ডিয়াতে অনেকগুলো হসপিটালে গেলাম, অনেকগুলো হসপিটাল দেখলাম। তারপরে আমি মালয়েশিয়াতে গেছি, ওখানে দেখছি, থাইল্যান্ডে দেখছি। প্লাস যে আমার প্রচুর এইটা নিয়ে আমি স্টাডি করছি যে কীভাবে
আসলে আপনার মানে কম টাকায় মানুষকে ভালো সেবা দেওয়া সম্ভব। তো সেখান থেকে আমি আমার যে আইডিয়াটা নিয়ে এগিয়ে গেলাম যে বাঘাতে যেমন আমি যখন শুরু করি তখন একটা ডিজিটাল এক্সরে ছিল না বাবু। একটা ডিজিটাল এক্সরে করতে মানুষকে বাঘা থেকে রাজশাহীতে আসতে হতো এবং হয়তো একটা 400 টাকার এক্সরে করতে মানুষকে 2000 টাকার গাড়ি ভাড়া করে আসতে হতো। সেই চিন্তা থেকেই তো আমি বেসিক্যালি হচ্ছে যে বাবা মায়ের একটাই ছেলে, আমার আপন কোনো ভাইটাই নাই। তখন হচ্ছে যে একটা যেটা বলছিলেন যে হসপিটাল স্টার্ট করতে গেলে একটা ফান্ডিংয়ের একটা ব্যাপার থাকে। তো সেই জায়গায় থেকে সবসময় পাশে থেকেছেন আর কি কিছু কিছু মানুষ। হ্যাঁ, বাবা মা তো অবশ্যই, হ্যাঁ এর বাইরেও হচ্ছে বাবা মা তো হেল্প করেছেন, বাবা মায়ের হেল্প ছাড়া তো সম্ভব নাই। হ্যাঁ, সম্ভব না। আর দেখছেন যে মঞ্জু হাসপাতাল, মঞ্জুটা হচ্ছে আমার মায়ের নাম। হ্যাঁ, ঠিক আছে, আমার মায়ের নামে আমার হাসপাতাল। তো হচ্ছে হেল্প করেছেন। তো তখনই আর কি আমি যখন স্টার্ট করি তখন হচ্ছে যে নারায়ণপুরে হচ্ছে যে আপনার আমার যে গ্রাম, ওই গ্রামে হচ্ছে ব্যাংক এশিয়ার একটা এজেন্ট ব্রাঞ্চ ছিল। ওইটার এজেন্ট হচ্ছে যে সুজিত কুমার পান্ডে, ওটা আমার কাকা। তো হচ্ছে যে কাকা আমাকে বললো যে ঠিক আছে বাবা তুমি শুরু করো, এই ব্যাপারে যে ফান্ডিংগুলো দরকার আমি তোমাকে হেল্প করব। তা আপু আমার কথা যদি বলে আমি 2000 টাকা দিয়ে তখন শুরু করছি প্রথম, মানে একদম স্টার্টিংটা। হ্যাঁ, একটা নেবুলাইজার মেশিন, একটা হচ্ছে যে বিপি মেশিন, আর এই সিম্পল একটা হচ্ছে যে চেম্বার, এইভাবে শুরু করছি। শুরু করার পরে তারপরে তো ডায়াগনস্টিক করলাম। ডায়াগনস্টিক করতে আলট্রাসোনোগ্রাফি মেশিন কিংবা গ্রামের ডায়াগনস্টিক শুরু করতে তখন দেখা যাচ্ছে যে খুব বেশি না 8-10 লাখ টাকার একটা পুঁজির একটা দরকার হয় সেই সময়। এটা হচ্ছে 10-12 বছর আগের কথা বলছি আর কি। হ্যাঁ, তো সেই সময় ওই তো কাকা বললেন যে ঠিক আছে। তো উনি আমাকে একটা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিলেন সেই সময় আর কি। হ্যাঁ, করে দিয়ে, এবং মজার বিষয় হয়েছে ওইটা আমার টার্ন ওভার করতে 1 বছরও সময় লাগে নাই। 1 বছরের সময় লাগে নাই। ওই যে তখন থেকে আসছি, তারপরে ওইটার থেকে আরেকটা, তারপর থেকে আরেকটা, এবং এই যে এখন রাজশাহীতে আসছি। রাজশাহীতে অবশ্য আমার সাথে আরও কিছু তরুণ উদ্যোক্তা আমার সাথে আছে যারা এইটাকে সফল করার জন্য কাজ করে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা আবার আপনার কাছে আসবো। এই কারণেই আসলে আমাদের উদ্যোক্তা কথন প্রোগ্রামটা করা, যাতে আপনারা অনুপ্রাণিত হন। আমরা কথায় কথায় শুনছিলাম যে যদি আমরা বলি তাহলে 2000 টাকা দিয়ে আপনার শুরু হয়েছিল, আজকে আপনার 4টা ব্রাঞ্চ। সো এই যে একটা বিষয় আপনারা যদি অন্তরে এটি ধারণ করেন, মাথায় যদি এই কথাটা আপনাদের গেঁথে যায় যে এরকম একটা হসপিটাল তিনি কিন্তু শুরু করছেন অনলি 2000 টাকা দিয়ে, এবং আজকে সেটির 4টা ব্রাঞ্চ। অবশ্যই আপনারা সাথে আছেন বিধায়, এবং অবশ্যই তারা সেবার মানটা ঠিক রাখছে বিধায়। তাছাড়া কিন্তু অনেক আগেই ঝরে পড়তো, এবং 4টি ব্রাঞ্চ কোথায় এই বিষয়গুলো নিয়ে তো আমরা জানবো। তবে তার আগে আমরা কিছু কমেন্টস করে ফেলি। অনেকেই কমেন্টস করেছেন, কিন্তু অনেক কমেন্টস আসলে হয় না যে একটু দেরি হলে উপরে চলে যায়। আমি হয়তো এখন সেগুলো পড়তে পারবো না, যেগুলো সামনে আছে সেগুলো পড়ে ফেলি। আমাদের সাথে হৃদয় হাসান লিখেছে বেস্ট অফ লাক দাদা, থ্যাংক ইউ সো মাচ। দীপা লিখেছে শুভকামনা, অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। মৌসুমী হুসাইন লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া। আমাদের সাথে যুক্ত হয়েছেন SR সাকিব রহমান, লিখেছেন সেবাই ধর্ম সেবাই কর্ম, বাঘা উপজেলাধীন মঞ্জু মেডিকেল হল একটি চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে বাঘায় পথ চলা শুরু করে। দীর্ঘ 11 বছরের পথ চলা আজ মঞ্জু মেডিকেল হল থেকে মঞ্জু হাসপাতালে রূপান্তর। অসংখ্য ধন্যবাদ। বোঝা যাচ্ছে যে আপনি একেবারে শুরু থেকে ছিলেন, এবং সেই গল্পগুলো আসলে আমরা শুনবো। তাই পুরো কমেন্টস পড়লাম না, তাহলে সবাই আসলে আমাদের গল্প কমেন্টসে জেনে যেত। থ্যাংক ইউ, আপনি এত চমৎকারভাবে এত বড় আসলে একটা কমেন্টস করেছেন। আরও অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন মানবতা সেবায় মঞ্জু হাসপাতাল, অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং আপনাদের মতামত জানাচ্ছেন। এবার একটু জানতে চাই, এই যে 2000 টাকা নিয়ে শুরু, এখন 4টি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো কোথায়? আচ্ছা, আমাদের হচ্ছে এখন যেখানে আমরা আছি সেটা হচ্ছে আমাদের রাজশাহী লক্ষ্মীপুর শিক্ষা বোর্ড এবং জিপিওর উত্তর পাশে। এইটা হচ্ছে আমাদের একটা 11 তলা বিল্ডিং। এটা টোটালটাই আমাদের মঞ্জু হাসপাতাল, যেখানে আপনার ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, NICU এবং আমাদের সুসজ্জিত OT সবগুলো এখানে আমাদের আছে। আমাদের হচ্ছে বাঘা বঙ্গবন্ধু চত্বরে ওখান থেকে আমার শুরু আর কি। ওইটা হচ্ছে আপনার ওখানে হসপিটাল, ডায়াগনস্টিক, ওখানেও টোটাল সেক্টরটা আমাদের আছে। এবং হচ্ছে বাঘা উপজেলা হেলথ কমপ্লেক্সের সামনে এইটা হচ্ছে যে আমাদের আরেকটা ব্রাঞ্চ, এটা ডায়াগনস্টিক সেন্টার, এবং আরানিতে আমাদের ব্রাঞ্চ।
এইগুলো বর্তমানে আর কি আমাদের এখন চারটি ব্রাঞ্চ, এবং যেখানে জন্ম, যেখানে বেড়ে ওঠা, সেখানকার মানুষের কথা তো অবশ্যই সবসময় সবার আগে, সেখানে 2টি ব্রাঞ্চ। থ্যাংক ইউ সো মাচ। যে আপনার হাত ধরে হোক বা আপনাদের সহযোগিতায় হোক, প্রতিটি ঘরে ঘরে আসলে বাঘায় বা আশপাশের এলাকায় সেবা পৌঁছে যাক এবং আপনাদের প্রতি আস্থা সবার গড়ে উঠুক। অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, বাট আমরা আসলে কমেন্টস পড়বো ফাঁকে ফাঁকে, তবে তার আগে আমরা আবারও আড্ডায় ফিরতে চাই। এবার একটু জানতে চাই, আমরা যখন রাজশাহী তো শহরে আমরা রয়েছি, বাট বিভিন্ন উপজেলা থেকে, সেটা হোক আপনাদের বাঘা থেকে, হোক দুর্গাপুর থেকে, বাগমারা থেকে, আরও যে উপজেলাগুলো রয়েছে বা অন্যান্য জায়গার কথা যদি বলি, এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে, গাড়ি ভাড়া দিয়ে তো আমাদের আসতে হয় শহরে কোনো চিকিৎসার জন্য, সেই সাথে আমরা দালালের খপ্পরে পড়ি। এটি নিয়ে আপনি একটু যদি বলতেন। এইটা তো আসলে মানে রাজশাহী না, আসলে বাংলা টোটালি একটা বাংলাদেশের চিত্র আর কি। যে মানুষ আসতেছে একটা এক্সপেকটেশন নিয়ে আসছে যে আমরা ডাক্তার দেখাইতে যাব, একটা ডাক্তার দেখাইতে যাব, তাকে আসলে একটা থার্ড পার্টি এসে অন্য ডক্টরের কাছে নিয়ে চলে যাচ্ছে। এই ধরনের এইটা জিনিস কিন্তু একটা জিনিস চলছে, এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই আর কি। তো তার উপর থেকেই আসলে আমার এই রাজশাহীর ব্রাঞ্চটা, আসলে একটা মানুষের কিন্তু বেঁচে থাকার জন্য টাকা পয়সার খুব বেশি দরকার হয় না, কিংবা একটা সুন্দর জীবনযাপনের জন্য দরকার হয় না। আমার বাঘাতে ব্রাঞ্চ ছিল, আমার নিজের আছে, বাবা মায়ের দোয়া আছে, হ্যাঁ, সব কিছু মিলে আমি যেটা ছিলাম বাঘাতে সেটা কিন্তু অনেক ভালো ছিলাম। তারপরে কোনো রাজশাহীতে আসা ওই যে ঠিক যেটা আপনি বলেছেন আর কি, যে মানুষের যে ভোগান্তি, কিছু পেশেন্টকে আমার কিন্তু রাজশাহীতে পাঠাতে হতো, বাঘা থেকে রাজশাহীতে পাঠাতে হতো। রাজশাহীতে পাঠাতে গিয়ে এই সমস্যাগুলো আমি দেখেছি, হয়তো কোনো দালালের খপ্পরে পড়ে যাচ্ছে, কিংবা একটা পরীক্ষা করতে হয়তো যেখানে 10 টাকা খরচ, সেই জায়গায় 20 টাকা খরচ হয়ে যাচ্ছে। একটা পেশেন্টের হয়তো নর্মালি ডেলিভারি সম্ভব, সেটাকে জোর করে সিজার করানো হচ্ছে, কিংবা একটা পেশেন্টের হয়তো অপারেশন লাগবেই না একটা জিনিস, সেইটা দেখা যাচ্ছে যে একটা থার্ড পার্টি প্ররোচনায় পড়ে একটা হচ্ছে। তো সবকিছু চিন্তা করে আমি চিন্তা করলাম, তাহলে একটা কাজ করি না কেন, সেটা হলো যে এক ছাদের নিচে সব সেবা নিয়ে আসি। যেখানে একটা রুগী আসবে, রুগী আসার পরে একটা উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পরে উনি যেই ব্যাপারটা চাচ্ছে, যে একজন হয়তো মেডিসিন বিশেষজ্ঞ দেখাবে, তাহলে একটা মেডিসিন বিশেষজ্ঞ, একটা গাইনি বিশেষজ্ঞ দেখাবে, তাহলে গাইডটা পাবে। এবং ধরেন একটা গাইনি ডক্টর দেখানোর পরে আমাদের রাজশাহীতে এরকম অনেক জায়গা আছে, অনেক প্রতিষ্ঠান আছে, ডক্টর দেখাচ্ছে, বাট ডক্টর দেখানোর পরে তার একটা হয়তো অপারেশন বলছে, সেটা কিন্তু সেই জায়গায় হচ্ছে না। বাট আমি সেই ব্যবস্থাটাও রাখছি যে না, হয়তো একজন প্রেগনেন্ট মহিলা দেখিয়েছে ডক্টর, কিন্তু আপনার তার সিজার লাগবে হয়তো বা, কিংবা নর্মাল ডেলিভারি লাগবে, বাট হসপিটাল ফ্যাসিলিটিস নাই। তার জন্য কি হচ্ছে, তাকে আবার আরও একটা অন্য হসপিটালে যেতে হচ্ছে, আবার একটা বিড়ম্বনা, আবার রেজিস্ট্রেশন, আবার টোটাল প্রসিডিউরে তার একটা ঝামেলা হচ্ছে। তো সেই চিন্তা করে আমি 3rd ফ্লোরে যে আমি কি করছি, 4টা অপারেশন থিয়েটার এবং নর্মাল ডেলিভারি ইউনিট রাখছি, যেখানে আপনার হচ্ছে মানে এতটা নিট অ্যান্ড ক্লিন, এবং আমার হাসপাতাল একদম ইনফেকশন ফ্রি। মানে আমরা এতটা ইনফেকশন ফ্রি হাসপাতাল, এইটা আসলে যে ডক্টরগুলো আমাদের কাছে আসেন ওনারা জানেন, ওনাদের পেশেন্টগুলোকে ডিল করেন, এবং সর্বনিম্ন ওটি চার্জ দিয়ে আমরা এখানে ওটি করাই। তারপর একটা পেশেন্ট যখন একটা হসপিটালে এসে ডক্টর দেখালো, ওটি করতে পারলো, ধরেন একটা সিজার করালো কিংবা নর্মাল ডেলিভারি হইলো, তখন তার একটা চিন্তা, আমার বাচ্চার চিকিৎসা কী হবে। তখন আমরা পাশেই একদম 3 তলাতে আমরা একটা শিশু ইউনিট করছি, যেখানে একটা বাচ্চার বেবি ওয়ার্মার, ফটোথেরাপি, একটা বাচ্চা দেখা যায় একটা অপুষ্ট বাচ্চা হয়েছে, সেটার চিকিৎসার জন্য সেটা আমরা একটা ব্যবস্থা রাখছি। এটা খুবই কম খরচে। ওখানে আমাদের ইউনিট প্রধান আছেন ডাক্তার সঞ্চিতা সরকার ম্যাডাম, উনি হচ্ছে যে হওয়ার পরেই যত বাচ্চা আছে উনি দেখেন। এছাড়াও অন্যান্য যেসব ডক্টর আছেন, আমাদেরকে আরও অনেক শিশু বিশেষজ্ঞ আছেন যারা আমাদেরকে অল টাইম সাপোর্ট দেন। আমাদের সবসময় ডক্টর থাকেন আর কি। তো তারপরে আমরা আবার চিন্তা করলাম যে না, আরও পরীক্ষা নিরীক্ষায় সেই নিচে আমাদের সিটি স্ক্যান এমআরআইয়ের জন্য আমরা আলাদা জায়গা করে রাখছি, এবং সুইটেবল একটা হলে। এবং গতকালকে আমাদের নতুন একটা থেকে আসলো, আমাদের জার্মানি থেকে একটা মেশিন আমরা করছিলাম গতকালকেই, আমাদের আসছে, সেটা হচ্ছে যে সিয়াম মেশিন, যেটা দিয়ে আপনার একদম অত্যাধুনিকভাবে অর্থোপেডিক্স, ইউরোলজির অপারেশনগুলো হয়। তো আমরা এক ছাদের নিচে ওইটা যেটা চেষ্টা করছি যে সব সেবাগুলোকে ইনক্লুড করার জন্য আর কি। অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা এত ভালো পরিবেশ পাচ্ছি, বা নিট অ্যান্ড ক্লিন থেকে শুরু করে প্রত্যেকটা সেবা আসলে আপনারা এক ছাদের নিচে নিয়ে এসেছেন। এখন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক ডক্টর বা ডক্টরদের নিয়ে একটু জানতে চাই।
আচ্ছা আচ্ছা, ডক্টরদের নিয়ে যদি বলেন সেক্ষেত্রে আমরা যেটা সেই সাথে আরেকটু জানতে চাই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডক্টর অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, আমরা হচ্ছে মোটামুটিভাবে যেই ডিপার্টমেন্টগুলো অ্যাকচুয়ালি আমাদের সবসময় ম্যাক্সিমাম সময় লাগে আর কি, সেইগুলোকে আমরা আমাদের ভেতরে ইনক্লুড করার চেষ্টা করেছি। যেমন হচ্ছে যে আমাদের লাগে কি খুব কমন ডিপার্টমেন্ট যেমন মেডিসিন, তো মেডিসিনের যে আমরা হচ্ছে মেডিসিনের যে আমাদের সহযোগী অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যার উনি বসতেছেন, আমাদের হচ্ছে রওশন কবির চৌধুরী স্যার বসছেন, হ্যাঁ, ওয়াহিদা পারভিন রানী ম্যাডাম বসতেছেন। আমাদের যদি গাইনিতে যাই তো গাইনিতে গেলে আমাদের হচ্ছে যে আসলে রাজশাহী লিজেন্ড আমাদের যে হাসিনা আক্তার ম্যাডাম উনি হচ্ছে যে আমাদের এখানে আজকেও অপারেশন করে গেলেন। হ্যাঁ, তারপরে মেরিনা আক্তার ম্যাডাম উনি অপারেশন করতেছেন, নীলুফার শারমিন নীলা ম্যাডাম নিয়মিত চেম্বার করতেছেন, প্লাস হচ্ছে যে আমাদের এখানে অপারেশন করতেছেন দোলা ম্যাডাম, বর্ণা ম্যাডাম, মমি ম্যাডাম, এইরকম যারা আসলে রাজশাহীর কি বলবো যে প্রকৃত যশা যেসব চিকিৎসক তারা আমাদের কাছে এসে অপারেশন করছেন আমাদের নিট অ্যান্ড ক্লিন পরিবেশের জন্য এবং ইনফেকশন ফ্রি পরিবেশের জন্য এবং কস্ট সেফলি, যে মানুষের একটা রুগীর টাকা সেভ হয় এর জন্য। তো এইটা যেমন একদিকে ধরেন গাইনি সার্জারি ডক্টর যাদের সার্জারি রিলেটেড ব্যাপার আছে, যেমন সার্জারিতে মোজাম্মেল হক স্যার, শফিউল্লাহ স্যার, MS রয় স্যার, শহীদুল ইসলাম রবিন স্যার, রানা স্যার, ঠিক আছে, এইরকম যারা হচ্ছে যাদের রাজশাহী লিজেন্ড বলি আমরা যেই ডক্টরগুলোকে, তারা আমাদের কাছে আসছেন, অপারেশন করছেন এবং এই যে ইনফেকশন ফ্রি পরিবেশে তারা হচ্ছে যে আমাদের কাছে রুগীদেরকে তাদের নিজের রুগীগুলো নিয়ে আসতেছেন। গতকালকে যেমন আমাদের রাজশাহী মেডিকেল কলেজের রেসিডেন্সিয়াল সার্জন উনি হচ্ছে ডাক্তার MS রয় স্যার, ওনার 3টা পেশেন্ট উনি অপারেশন করছেন আর কি, নিজে নিয়ে আসছেন। যে উনি বলছি, আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি তো এটা অন্য হসপিটালেও নিয়ে যেতে পারতেন, আমাদের কাছে কেন পেশেন্ট কেন নিয়ে আসলেন আর কি। হ্যাঁ, তো পেশেন্ট তো বলতেছে যে পেশেন্টগুলো প্রথম কথা হলো যে ওরা বাইরে করাতে চায়, হাসপাতালে সিরিয়াল ধরে বসে থাকবে না, তাই বাইরে করাবে এই জন্য। আচ্ছা তাহলে স্যার আমাদের কাছে কেন, মানে আমি একটু মজা করছিলাম স্যারের সাথে। তো বলতেছে দাদা আমি একটা সত্যি কথা বলি, সেটা হলো যে আপনাদের একটা হসপিটাল, যে হসপিটালটাতে আমরা অপারেশন করে একটু নিশ্চয়তায় থাকি, বাসায় যে শান্তি মতো ঘুমাতে পারি। তাহলে স্যার কেন ঘুমাতে পারেন? বলছে যে আপনাদের এখানে 24 ঘন্টা ডিউটি ডাক্তার থাকে, আমি অপারেশন করে যাওয়ার পরেও 24 ঘন্টা আপনার ডিউটি ডাক্তার সবসময় এই হাসপাতালে রুগী দেখছে, আপনার সবসময় নার্স আছে, আপনাদের এখানে অপারেশন করায় আমার একটা রুগীর আমার ইনফেকশন হয় নাই। তো সেক্ষেত্রে এই জন্য আসলে আপনার হসপিটাল এবং আপনারা খরচটাও কম রাখেন আর কি। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা আসলে খুব ভালো লাগার বিষয়। এবং আমি আর একটু জানতে চাই, আমরা আসলে চিকিৎসা রিলেটেড যে প্রশ্নগুলো আমাদের মাথায় সবার আগে ঘুরপাক খায় সেগুলো আসলে কিন্তু আমরা জানছি, আমরা ডক্টর সম্পর্কে জানলাম। এবারে যেটা আরও একটু গুরুত্বপূর্ণ সেইটি হচ্ছে যে এখন মানে বিভিন্ন অলিতে গলিতে ডায়াগনস্টিক সেন্টার বলি, হসপিটাল বলি করে উঠছে, লাইসেন্স থাকছে না, কোনো কিছুই থাকছে না। আমরা এই দিক দিয়ে আপনারা কতটা এগিয়ে আছেন? আমরা, হ্যাঁ, খুব ভালো বলেছেন আপু। এই যে বাংলাদেশ সরকার আমাদের হচ্ছে যে নতুন স্বাস্থ্যমন্ত্রী স্যার এসেছেন, স্যার আসার পরে স্যার তো খুবই চেষ্টা করছেন, নতুন স্বাস্থ্যমন্ত্রী চেষ্টা করছেন যে এই যে যেসব নামে বেনামে যে ডায়াগনস্টিক সেন্টার কিংবা হসপিটালগুলো গড়ে উঠছে যাদের লাইসেন্স নাই, তা আমরা যেটা প্রথমে শুরু করছি আপু, আমরা প্রথমে লাইসেন্স করছি, মানে একদম লিগ্যাল প্রসিডিউর যেটা আর কি। হ্যাঁ, প্রথমে লাইসেন্সটা শুরু করছি এবং আমাদের যে হসপিটালগুলো আছে আপনি প্রতিটা, এটা কিন্তু খুব সহজ, আমার ডিজি হেলথের যে ওয়েবসাইট আছে এটাতে গেলেই দেখা যায় যে রাজশাহীতে কতগুলো লাইসেন্সড হসপিটাল আছে এবং আমাদের একটা হসপিটাল যেখানে মানে আমরা অবশ্যই লাইসেন্স তো আছেই এবং হচ্ছে সেগুলো আপডেট, লাইসেন্স এবং সেগুলো আপডেট। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আড্ডা দিচ্ছি এবং সেই সাথে আরও অনেকেই কমেন্টস করছেন আমাদের। আচ্ছা, খুব মজার একটা বিষয়, আমি তো আসলে লাইভটি ফোনে দেখছি আমার হাতের ফোনটিতে, এবং হয় না যে দেখতে দেখতে স্ক্রিন থেকে আমাদের লাইভ শুরুর আগে যে পোস্টারটা ছাড়া হয়েছিল সেখানে আমার হাত পড়ে গেছে এবং সেইখানে যখন 5টা পার হয়ে যাচ্ছিল সবাই কমেন্টস করছিলেন 5টা বাজে, কিন্তু 5টা পার হয়ে গেল কিন্তু। তো থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এভাবে সাথে আছেন শুরু থেকে। অনেকেই যুক্ত হচ্ছেন। মৌসুমী হুসাইন লিখেছে, মঞ্জু হাসপাতালের পরিবেশ এবং সেবা অনেক সুন্দর, যে কোনো সময় এই হাসপাতালে সেবা পাওয়া যায়, একটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা অলরেডি দাদার কথা শুনেছি এবং আপনারাও আপনাদের মতামত জানাচ্ছেন যে 24 ঘন্টা ডিউটি ডক্টর থাকে, এইটি আসলে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং মনিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছে, লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন আমাদের আজকের উদ্যোক্তাকে, থ্যাংক ইউ সো মাচ। আরও অনেকেই যুক্ত হচ্ছেন। আচ্ছা,
এসআর সাকিব রহমান লিখেছে, তরুণ প্রজন্মের আইডল, মানবতার ফেরিওয়ালা, শ্রদ্ধেয় দাদা মিঠুন কুমার, থ্যাংক ইউ সো মাচ। মাহফুজুর রহমান লিখেছে, বেস্ট অফ লাক। আরও অনেকে আসলে যুক্ত হয়েছেন। ফিরোজ আহমেদ জীবন লিখেছে শুভকামনা দাদা। বন্ধন পান্ডে লিখেছে শুভকামনা কাকা। MH রানি লিখেছে শুভকামনা দাদা, এগিয়ে যান। আবু বকর সিদ্দিক লিখেছে মাশাল্লাহ চমৎকার। এবং জুয়েল মনোয়ার লিখেছেন বাঘাই সবাই স্যারের ক্লিনিকটা খুব ভালোভাবে চিনে, অসংখ্য ধন্যবাদ স্যার। মাসুদ জানা লিখেছে অভিনন্দন দাদা। আরও অনেকে যুক্ত হয়েছেন, সবাই শুভকামনা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আছেন বলেই কিন্তু আমাদের এই সেশনটা এত প্রাণবন্ত হয়ে উঠছে। আমরা কথা বলছিলাম ভাইয়ের সাথে, তার উদ্যোগ নিয়ে জানলাম, চিকিৎসা সেক্টরে তিনি কাজ করছেন সেটি নিয়ে জানলাম। এইবারে আমরা একটু ফিরতে চাই বাঘাতে। ছোটোবেলাতে আপনার তো শুনলাম যে বাঘায় নারায়ণপুরে আপনার ছোটোবেলা কেটেছে, কেমন ছিল? আপনি কেমন ছিলেন? কতটা দুরন্ত ছিলেন নাকি কতটা শান্ত ছিলেন? এগুলো একটু জানতে চাই। আচ্ছা, আমি ধন্যবাদ আপু। আমি বাবা মায়ের একটাই ছেলে, আমার ভাই বোন কেউ নেই। তবে নেই জন্য অনেক ভাই বোন আর কি। হ্যাঁ, নেই জন্য অনেক ভাই বোন। এই যে এখানে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, হ্যাঁ, তারা সকলেই কিন্তু আমার ভাই বোন। এবং দেখেন যে তারা সবাই পজিটিভ কমেন্ট করছে, 5টা না বাজতেই বলছে যে 5টা বেজে গেল, 5টা বেজে গেল। আসলে এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, যেমন ওই যে কিছু কমন নাম আসছিল, এসআর সাকিব রহমান। আসলে হয়তোবা তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তার থেকে অনেক বেশি। হ্যাঁ, তারপরে মাহফুজ রহমান, অনেকেই আসে, অনেক শুভাকাঙ্ক্ষীরা আসছেন। হ্যাঁ, তো তাদের যে ভালোবাসা আপু, হ্যাঁ, এই ভালোবাসাটা আমার ছোটোবেলার কথা বলছিলেন, ছোটোবেলা থেকেই ধরেন আমি বাবা মায়ের একটাই ছেলে, বাবা মা চেয়েছে যে ছেলে পড়াশোনায় মনোযোগী হোক, হ্যাঁ, ডাক্তার হোক, কিংবা যে ভালো কিছু করুক, হ্যাঁ, এরকম একটা ভালো মানুষ হোক। আমার তো সেই থেকেই আমি ছোট থেকে একটু ছিলাম যে পড়াশোনায় মনোযোগী ছিলাম আর কি, পড়াশোনায় মনোযোগী ছিলাম। মোটামুটিভাবে একটা ভালো রেজাল্ট করতাম আর কি। আর আমার এসএসসি, আমার যে প্রাইমারিটা নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং হাই স্কুলটা আমার বাঘা মডেল হাই স্কুল, এবং দেন কলেজ বাঘা শাহতলা সরকারি কলেজ। হ্যাঁ, দেন তারপরে আমার তো কুষ্টিয়া ম্যাথস, এবং দেন রাজশাহী কলেজ থেকে আবার আছে। তো সব কিছু মিলিয়ে অনেক প্রাণবন্ত। এবং যে আমি আসলে আমি যে একা বলতে যে একাই, বাবা মায়ের একটাই ছেলে, বাট এই অভাবটা আমার কোনো সময় কেউ ফিল করতে দেয়নি আর কি, কেউ ফিল করতে দেয়নি। আমাকে সবাই খুবই ভালোবাসতো, কেন জানি না। যেমন আমি বাঘাতে যদি বলি, বাঘার যেমন হসপিটাল আছে, হসপিটালের সামনে কয়েকটা পরিবার আছে, দেখলে কেন জানি মনে হয় যে তারা আমার নিজের তারাও নিজের ভাই বোন। আমার সামনেই একটা বাসা আছে, মৌসুমি, তারপরে কানিজ, ওরা আছে, ওদের ভাই নাই, কিন্তু আমাকে একদম নিজের ভাইয়ের মতো করে ভালোবাসে। এই যে রাজশাহীতে এসেছি, এই এখানে এসে আমার যারা সাথে আছে, আমার সহকর্মী যারা আছে, তারা আমাকে যে ভালোবাসাটা, আমাকে যে স্নেহ করে, আমাকে যে রেসপেক্টটা করে, এটা আসলে আমি কোনো সময় ফিল করি না যে আসলে আমার নিজের ভাই নেই আর কি। বোঝাই যাচ্ছে যে খুব প্রাণবন্ত আসলে কেটেছে, সবাইকে সাথে নিয়ে, সবাইকে পাশে পেয়ে। এবারে আমি আবারও ফিরতে চাই মঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আচ্ছা, এবারে আমি একটু জানতে চাই, অসহায় মানুষদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইন আপনারা করতে থাকেন। এই যে ক্যাম্পেইন করছেন আপনারা, দেখা যায় যে অসহায় বা মেহনতি মানুষ যারা রয়েছে তাদের অনেক সময় আপনারা ফ্রিতে কোনো না কোনো সেবা দিচ্ছেন, তো এই বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা আপু, হ্যাঁ, সেটা যে আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ক্যাম্পেইনগুলো করে থাকি। এর ভিতরে যেমন রিসেন্ট আমরা কিছুদিন আগে একটা করে দিলাম যে ফ্রি নর্মাল ডেলিভারি ক্যাম্পেইন একটা করছিলাম আমরা, যেখানে শুধুমাত্র আপনার এসে আমাদের জাস্ট একটা নর্মাল ডেলিভারি কার্ড যদি কেউ নিয়ে যেত, তাহলে তারা এসে আমাদের কাছে ফ্রি নর্মাল ডেলিভারি করাইতে পারতো। আমরা শুধুমাত্র একটা নামমাত্র খরচ নিয়ে, যেমন এর আগে একটা ক্যাম্পেইন করেছি, শুধু 2900 টাকা রেজিস্ট্রেশন ফি দিবে, তাহলে একদম ওই 2900 টাকা রেজিস্ট্রেশন ফ্রিতে আমরা সিজারের ব্যবস্থা করে দিয়েছি আর কি। হ্যাঁ, সেইটা যে আমরা একটা ক্যাম্পেইন রেখেছিলাম। এখন যেমন একটা ক্যাম্পেইন আছে যে শুধুমাত্র 1500 টাকা পে করলেই যে নর্মাল ডেলিভারি করাইতে পারবে। আর আমাদের আউটডোরে যে আসলে দেখা যাচ্ছে যারা গরিব মানুষ, যারা মুক্তিযোদ্ধা কিংবা যারা ভিজিট দেওয়ার সামর্থ্য নাই, তারা একটা MBBS ডাক্তার ফ্রি দেখাতে পারবে, এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আর যারা স্বাভাবিক মানুষ আসে তারা আসবে।
এবং বিভিন্ন আমাদের পার্টনার আছে, যেমন মিডিয়া পার্টনার এলিস্টার, হ্যাঁ ঠিক আছে, তাদেরই যদি কোনো হচ্ছে যে আসে, কোনো ফলোয়ার আসে, দর্শক আমাদের কাছে আসে, তো তাদেরকে 30% থেকে 50% পর্যন্ত আমাদের কোড আছে, এই কোডটা যদি ব্যবহার করে আসে, যেমন এলিস্টার থেকে পাচ্ছে। এইরকম আর কি বিভিন্ন সামাজিক মাধ্যম, যেমন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আছে, বিভিন্ন উদ্যোক্তা প্ল্যাটফর্ম আছে আর কি, হ্যাঁ সেখানকার যে মেম্বারগুলো আছে তাদের জন্য আমরা বিভিন্ন রকম ছাড়ের ব্যবস্থা, তাদেরকে বিভিন্ন হেলথ কার্ড দিয়ে রেখেছি। তারা আসলে বেসিক্যালি বোন, আমার যেটা আপনাকে আগেও বলছিলাম যে একটা মানুষের কিন্তু নিজের বেঁচে থাকার জন্য আহামরি অনেক টাকা পয়সার দরকার নেই, হ্যাঁ। তো সেই জন্য আমার চিন্তাটা হচ্ছে যে আমি একটা স্মার্ট ওয়েতে এই আমাদের যে হেলথ সেক্টরটা, এই যে হসপিটালটা আমি চালাই নিয়ে যাব, মানুষেরও সেবা হবে, আমারও কিছু আর্নিং হবে আর কি, এই চিন্তা থেকে নেওয়া। আর ক্যাম্পেইনগুলো এই যেভাবেই চলছে, এক একটার পর এক একটা ক্যাম্পেইন আমাদের ক্যাম্পেইনগুলো চলছে, আপনারা একেবারে নামমাত্র মূল্যে নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক, এই যে আপনারা করছেন, 12 সেবাগুলো দিচ্ছেন, ক্যাম্পেইনের জন্য করছেন, প্রচারের জন্য করছেন, বাট হয় না যে আসলে মানটা কতটা আপনারা সেই সময় রক্ষা করতে পারছেন? এইটা ঠিক বলেছেন আপু, এইটা একটা সুন্দর কোশ্চিন করেছেন। কারণ হচ্ছে যেটা হয় যে একটা নর্মাল ডেলিভারি ফ্রি করাচ্ছেন, তাহলে আপনার তো ওই জায়গায় একটা খরচ আছে, তাহলে সেটা কিভাবে হচ্ছে, কিংবা সেখানে মান রক্ষা করতে পারছেন কিনা, কিংবা মান রক্ষা করা কিভাবে সম্ভব হয়। তো আমরা যেটা করি, আমরা আসলে যে আমাকে হচ্ছে 10 টাকা দিচ্ছে, সে আমার কাছে যে সেবাটা পাচ্ছে, যে আমাকে 100 টাকা দিচ্ছে, সেও আমার কাছে সেম সেবাটা পাচ্ছে। কারণ হচ্ছে যে আপনি বললেন যদি সেটা হয় যদি প্রচারের জন্য, তাহলে তাকে আমি সর্বোচ্চ প্রায়োরিটি দিব, কারণ সে তো আমার গিয়ে প্রচার করবে যে না আমার ফ্রি নর্মাল ডেলিভারি করিয়েছে আর কি। তো সেই জন্য প্রায়োরিটির ব্যাপারটাতে আমাদের যেটা ফ্রি কিংবা স্বল্প মূল্যে, সেইটাও যেমন যেটা হচ্ছে আমাদের কাছে আমাদের রেগুলার প্রাইসে যেটা, সেটার ক্ষেত্রে আমাদের কাছে সেম, সেটার ব্যাপারে কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে আমার যেটা থিঙ্কিং, মানুষ যেটা চিন্তা করে যে আমাদের একটা পেশেন্ট আসবে, হয়তো একটা সিজার করতে আসছে, আমরা 50,000 টাকা বিল রাখবো, 30,000 টাকা বিল রাখবো, হ্যাঁ। তা আমি চিন্তা করি না, আমি 10,000 টাকা করে 5 জন মানুষকে করায় 50,000 টাকা করব, এবং সেটা কোয়ালিটি মেনটেন করে, এবং ওপরওয়ালার ইচ্ছায় আমি কিন্তু কম টাকায় ভালো সার্ভিস দিয়ে মানে অনেকেই আমাকে ভালোবাসে আর কি, অনেকেই ভালোবাসে। আমরা আবার আপনার কাছে আসবো, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। আচ্ছা, আরিফুল ইসলাম সাব্বির লিখেছে দোয়া ও শুভকামনা ভাই। তিনি আরও লিখেছে, ভাই আপনার প্রতিষ্ঠানে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে জব করার খুব ইচ্ছা আমার, আচ্ছা সার্কুলার দিলে যোগাযোগ করবে। আচ্ছা, খালিদ হাসান সজল লিখেছে শুভকামনা রইল মিঠুন দাদা, শুভকামনা দাদা, সামনে এগিয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকজন লিখেছে, একজন রোগী তার চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য যদি ডক্টর দেখানো বা প্রয়োজন অনুযায়ী অপারেশন বা মেডিকেল ভর্তি লাগে, তাহলে কোন দিক বিষয়ে গুরুত্ব দিয়ে ডক্টর ডায়াগনস্টিক মেডিকেল সিলেক্ট করবে, প্রশ্ন রইল। আচ্ছা, আপনি চাইলে একবার দেখে নিতে পারেন। আমি আরেকবার বলছি আপনাকে, একজন রোগী বা তার চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য যদি ডক্টর দেখানো বা প্রয়োজন অনুযায়ী অপারেশন বা মেডিকেল ভর্তি লাগে, তাহলে কোন দিক বা বিষয়ে গুরুত্ব দিয়ে ডক্টর বা ডায়াগনস্টিক মেডিকেল সিলেক্ট করবে। এটা অলরেডি আমরা একবার মানে আলোচনা করেছি যে হয় না যে আমার ডেলিভারি হচ্ছে, সিজার লাগবেই না, বা এই বিষয়গুলো আমার অপারেশন লাগবেই না কিন্তু করা হচ্ছে, বা এই যে বিষয়গুলো আমার যদি ভুল না করে থাকি, উনি ওই একই কোশ্চেন দেখেছে, আমরা কিভাবে বুঝবো যে আমার এই রিলেটেড ডক্টর লাগবে বা আমার এইটা লাগবে, এটা কি করে? বেসিক্যালি হচ্ছে আপনার একজন মানুষ যখন হচ্ছে যে কোনো ধরনের হেলথ ইস্যু, যেটা বললাম আপু, ধরেন একজনের হচ্ছে পেটে ব্যথা হচ্ছে, দেন তাহলে প্রথমে তাকে একজন ডক্টরের কাছে আসতে হবে। পেটে ব্যথার জন্য বেসিক্যালি আমরা কমনলি যাই হয় মেডিসিন ডক্টরের কাছে, না সার্জারি ডক্টরের কাছে। আর সেটা যদি মঞ্জু হাসপাতালের মতো কোনো ভালো হাসপাতাল হয়, তাহলে তাকে কিন্তু একটা ওয়েল গাইড দেওয়া হবে আর কি, হ্যাঁ। যেমন আমি গতকালকের একটা ঘটনা আপনাকে বলি। গতকালকে আমাদের হচ্ছে রেগুলার আমাদের এখানে যে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার শহীদুল ইসলাম রবিন স্যার, ওনার কাছে একটা পেশেন্ট আসছে পেটে ব্যথা নিয়ে আর কি। তো পেটে ব্যথা নিয়ে সমস্যা আসছে, তো উনি এই সমস্যাটা উনি যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগে সেগুলো করানোর পরে দেখা গেল তার হচ্ছে এটা কিডনিতে স্টোন আছে, এবং এই কিডনি স্টোনটা যখন আসলো তখন এই পেশেন্টটা তখন একটা ইউরোলজিস্টের পেশেন্ট হয়ে যায় আর কি। তো উনি সুন্দরভাবে ওনার যে সমস্যাটা কিডনি থেকে ওই যে একটা নালি নেমে আসে, ইউরেটার বলে আসে, এটা একটা সার্জারি লাগবে, তো এটা একটা ইউরোলজি যে সার্জন লাগে, ইউরোলজিস্টের একটা ব্যাপার। তো উনি সুন্দর করে সেই জায়গায় রেফার করছেন। আমরা এই এটা নিয়ে আসি, সঠিক গাইড
কোডটা আমরা মঞ্জু হাসপাতালে আসলে হাসপাতালে আপনি আশা করছি যে আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করবার জন্য। এবারে আমি একটু বলে রাখি যে আমাদের এলস্টারের যে সমস্ত দর্শকরা রয়েছেন, আপনারা যদি আসেন এবং মঞ্জু হাসপাতালে এখানে একটি কোড রয়েছে, আপনারা আমাদের বিভিন্ন প্রতিবেদনে এবং আমাদের যে নিউজগুলো যায় সেগুলোতে আপনারা দেখেছেন যে মঞ্জু হাসপাতালের অ্যাস্টন একটা স্ক্রিনে ভেসে ওঠে, বা যখন নিউজ যায় নিউজে সবসময় থাকে। তো আপনারা যখন আসবেন সেখানে মঞ্জু হাসপাতাল এবং এলস্টারে MK কোড ব্যবহার করতে হবে, এবং সেই কোডটি যদি আপনারা ব্যবহার করেন, অবশ্যই শর্ত প্রযোজ্য, সেটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আশা করছি যারা এলস্টারের দর্শক রয়েছে, আপনাদের বিভিন্ন যদি চিকিৎসার প্রয়োজন হয়, মানে বিভিন্ন সেক্টর তো এখানে রয়েছে, যে সেক্টরে আসলে প্রয়োজন, আপনারা যদি আসেন MK কোডটি ব্যবহার করতে পারেন, এবং তাহলে কিন্তু আপনারা এলস্টার এবং মঞ্জু হাসপাতালের পক্ষ থেকে, মানে আমরা খুবই ধন্য যে আসলে 30% ডিসকাউন্ট দিচ্ছেন, আমরা ধন্যবাদ জানাই মঞ্জু হাসপাতালকে। সো আশা করছি আপনারা আসবেন এবং আপনারা এই সেবাগুলো গ্রহণ করবেন। আচ্ছা, মিস মিতু লিখেছে ডক্টর অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করতে চায় আপনার প্রতিষ্ঠানে। আচ্ছা, আপনারা যারা কাজ করতে চান তারা তো আপনাদের কি পেজ রয়েছে কিনা এটা একটু জানতে চাই। ফেসবুকে কোনো পেজ রয়েছে কিনা? আমাদের হচ্ছে আপু, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, মঞ্জু হসপিটালের ওয়েবসাইট রয়েছে আমাদের। আমরা হচ্ছে রাজশাহীতে সবার প্রথম যে হসপিটাল, আপনি হচ্ছে বাসায় বসে রিপোর্ট ডাউনলোড দিয়ে নিতে পারবেন। একটা পেশেন্ট এখানে এসে হচ্ছে ইনভেস্টিগেশন করে বাসায় বসে রিপোর্ট ডাউনলোড দিতে পারবেন। আমরা আসলে অনেকটা দূরে এগোচ্ছি যে বাসায় বসে আমরা ডাউনলোড করতে পারছি রিপোর্ট, এই কথা কিন্তু রাজশাহীতে মনে প্রথম শুনলাম। আমরা রাজশাহীতে প্রথম শুরু করছি, এবং এখন রিসেন্ট একটা কি দুইটা হসপিটাল তার ডায়াগনস্টিক তারা শুরু করেছে। কিন্তু মঞ্জু হাসপাতাল প্রথম, আমরা সবার প্রথম এটা শুরু করেছি। এই যে আমরা জেনে নিলাম যে মঞ্জু হাসপাতালে মানে ডিজিটাল যে দিকগুলো রয়েছে সেদিক দিয়েও খুব এগিয়ে গেছে, এবং যেটি আমি বলছিলাম যে একজন কমেন্টস করেছেন যে কাজ করতে চায়, 2-3 জন দেখলাম যেরকম কমেন্টস করেছেন। তো তাদের একটু বলি যে মঞ্জু হাসপাতালের যে পেজটি রয়েছে ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলও রয়েছে, তো ওইখানগুলোতে যদি আপনারা চোখ রাখেন, একটু যদি ফলো দিয়ে দেন, তখন নিশ্চয়ই তারা যখন লোক লাগবে তারা নিশ্চয়ই সেখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সো তখন আপনারা চলে আসবেন বলে আশা রাখছি। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। একটু আমি জানতে চাই যে হয় না যে আপনি চিকিৎসা ক্ষেত্রে আছেন, কিন্তু তারপরেও এক একজনের তো এক এক সেক্টরের প্রতি ভালোবাসা, উদ্যোক্তা জীবনে আসতে চায়, কিছু শুরু করতে চায়, তো পুঁজি নাই বা ফ্যামিলি সাপোর্ট নাই, আপনি তাদের সেই সমস্ত তরুণদের আপনি কি বলে সাহস যোগাবেন? আসলে ধন্যবাদ আপু। আর এই লিস্টারকে প্রথমে ধন্যবাদ দিতে পারি না, আসলে সবাই আমাকেও মেসেজ করছিল আর কি যে আজকে কি লাইভ হবে না, আজকে কি লাইভ হবে না, আমিও শেয়ার দিয়েছিলাম আর কি। তো ওই দিক দিয়ে না, তো এই লিস্টারকে ধন্যবাদ যে তারা হচ্ছে এই যে উদ্যোক্তা কথন প্রোগ্রামের মাধ্যমে উদ্যোক্তাদেরকে এই যে সবার সামনে নিয়ে আসছেন, উদ্যোক্তাদের জীবনের কাহিনীকে তুলে ধরছেন, এই জন্য এই লিস্টারকে ধন্যবাদ। এবং এই প্রোগ্রামটা হচ্ছে উদ্যোক্তাদের আসলে অনুপ্রেরণা যোগাচ্ছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাহস যোগাচ্ছে। তো আমি যদি উদ্যোক্তাদের জন্য বলি, তরুণ উদ্যোক্তাদের জন্য বলি, যারা নতুন শুরু করছেন, যাদের স্টার্ট আপ শুরু হচ্ছে, তো তাদের জন্য যদি বলি তাহলে আসলে মানে ইচ্ছা শক্তিটা একটা বড় জিনিস, যে আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি ভালো কিছু করব, আপনার ভেতরে সততা থাকতে হবে যে না আমি মানুষকে ঠকাবো না আর কি, তারপরে লেগে থাকতে হবে আর কি। যদি আপনি মনে করেন যে লেগে থাকবেন, দেন হচ্ছে আসলে আপনার ভালো করা সম্ভব। এবং আপনি যখন আপনার লেগে থাকা, আপনার হচ্ছে সৎ ইচ্ছা এবং হচ্ছে নিজের ইচ্ছা, হ্যাঁ নিজের সৎ ইচ্ছা থাকবে, সব কিছু মিলিয়ে যখন এই পজিটিভ চিন্তাভাবনাগুলো আপনার থাকবে, তখন দেখবেন ওপরওয়ালার একটা সাপোর্ট বলে একটা জিনিস, হ্যাঁ ওপরওয়ালার যে সাপোর্টটা এটা কিন্তু আপনার কাছে চলে আসবে। আমাকে যেমন আমার হচ্ছে কাকা আছে, হচ্ছে আমার প্রতিবেশী, উনি হচ্ছে রথীন্দ্রনাথ দত্ত, উনি হচ্ছে যুগ্ম সচিব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে। তো ওই মানুষটা দেখেন ওনার যে কোনো শত ব্যস্ততার মাঝে উনি কিন্তু আমাকে যে কোনো ব্যাপারে, আজকে বিভাগীয় কমিশনারের কাছে একটা জিনিস লাগবে কি একটা হসপিটালে একটা কাজ লাগবে, উনি স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে আসতেছেন। উনার মতো একজন বড় লেভেলের মানুষ, উনি শত ব্যস্ততার মাঝে আমার খোঁজ নিচ্ছেন যে বাবা তোমার কি অবস্থা, কি খবর। হ্যাঁ, তারপরে রাজশাহীর যারা হচ্ছে বড় বড় উদ্যোক্তা আছেন আর কি, যারা এই লাইনে আমার অনেক সিনিয়র, যেমন হচ্ছে আমার মেন্টর আছে আব্দুল গনি কাকা, তারপরে হচ্ছে আমাদের যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন বলেন, রাজশাহীর উদ্যোক্তা বলেন, যত উদ্যোক্তা আছে
তারা কিন্তু যে বিভিন্নভাবে এবং প্রতিদিন আমি যদি আমার হসপিটালের রেজিস্ট্রেশন আইডি চেক করি, উদ্যোক্তা কিংবা স্বেচ্ছাসেবী যত ফাউন্ডেশন আছে সেখান থেকে কেউ না কেউ তাদের একটা পেশেন্টকে পাঠিয়ে দিয়েছে কিসের জন্য, যে না কম টাকায় ভালো সার্ভিস পাওয়ার জন্য আর কি পাঠিয়ে দিয়েছে। তো এই যে ব্যাপারটা, আপনার পজিটিভ মনোভাব থাকলে দেখবেন ফান্ডিংটা হয়ে যায়। দেখেন আমি এখান থেকে শুরু আমি শুধু চিন্তা করছি যে না রাজশাহীতে একসাথের নিচে আমি একটা ভালো করে কোনো কিছু করব, এইটা করব। দেখেন কিছু তরুণ উদ্যোক্তা আমার সাথে চলে এসেছে, আমার সাথে আরো কয়েকজন তরুণ উদ্যোক্তা চলে আসছে, হয়তো দু একজনের নাম বলি, মাইনুল ভাই, রকি ভাই, বুলেট ভাই, এরকম টাইপের কিছু মানুষ ওনারা আমার সাথে চলে এসেছে। তো তারা এসে, সুজন ভাই, তারপরে আমাদের ফয়সাল ভাইয়ের মতো কিছু তরুণ উদ্যোক্তা আমার সাথে এসে আমরা সবাই মিলে রাজশাহীতে একটা বড় জিনিস, যেখানে NICU, এটা কিন্তু কঠিন একটা মানে একটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার, হ্যাঁ, যেটা কিন্তু আমরা এই জায়গায় করছি আমরা। তো এইটা কিন্তু ইচ্ছা থাকলেই কিন্তু সম্ভব হয়। তো ইচ্ছা এবং সার্ভিসটা যদি আপনি ইনশিওর করেন, আমার বিশ্বাস যে কোনো কাজ করা আসলে সম্ভব, যে কোনো কাজ করা সম্ভব। তো আপনাদের প্রতি আমার এই একটা থাকবে যে আপনারা হচ্ছে সঠিক সময় সঠিক কাজটা করবেন আর কি। মানে কিছু ব্যাপার আছে যে আপনি দেখা যাচ্ছে এই জিনিসটাই যদি আমি হচ্ছে একটা গোদাগাড়িতে যে করলাম, গোদাগাড়ির একটা চরে করলাম, কি বাঘার একটা চরে করলাম, এটা কিন্তু গোদাগাড়ির একটা চরে যে NICU করা সম্ভব না আর কি। তো অতএব একটা প্লেস যেমন জরুরি, তারপরে হচ্ছে সেই অনুযায়ী পরিকল্পনা সঠিক থাকতে হবে, এইটা খুবই জরুরি। কারণ হচ্ছে যে আপনার পেশেন্টের দরকার নর্মাল ডেলিভারি, সেই জায়গায় যদি আপনি হচ্ছে যে তাকে জোর করে সিজার করে দেন, আজকে না হোক কালকে মানুষ এটা জানতেই পারবে যে না এরা হচ্ছে ম্যাল প্র্যাকটিস করে, দেন আপনার কাছে কিন্তু মানুষ আসবে না। বাট আপনি সৎভাবে সেবা দেন, চেষ্টা করেন সৎভাবে সেবা দেওয়ার জন্য, আপনার পাশে অনেক মানুষ এগিয়ে আসবে। এখানেই যেমন রাজশাহীর একটা বড় ডায়াগনস্টিক সেন্টার, যাদের ঢাকাতেও ব্রাঞ্চ আছে, এরকম টাইপের একটা ডায়াগনস্টিক সেন্টারের হচ্ছে একজন স্টাফ কমেন্ট করেছে, আমি আমার চোখে পড়লো আর কি, আমাদেরকে শুভকামনা জানিয়েছে। তাদের মতো প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের পাশে এগিয়ে আসছে। তাদের কাছে অপারেশন হয় না, তারা আমাদের কাছে তাদের অপারেশনের পেশেন্টগুলো পাঠাচ্ছে, এবং আমরা এই B2B যে সম্পর্ক, আমরা B2B সম্পর্কের মাধ্যমে আমরা খুব কম টাকায় তাদের পেশেন্টগুলোকে, হ্যাঁ, আমরা হচ্ছে যে সেবা দিচ্ছি। এবং তারা ডেকে, আমি হচ্ছে জুনিয়র মানুষ তাদের কাছে হয়তো বিজনেসে, তা আমাদেরকে ডেকে তারা হচ্ছে যে পরামর্শ দেয়, সেই পরামর্শগুলো আমরা নিই এবং এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনাদের দোয়া থাকলে রাজশাহীতে আমরা একটা মডেল হাসপাতাল হিসেবে তৈরি হব। জি ইনশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা। আমি বলছিলাম যে শেষ দিকে, বাট আরো অনেক প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ একটি খাত। সো আমি আরো একটু সময় নিয়ে আমি আরো একটু বিরক্ত করবো ভাইকে, আরো কিছু জানতে চাইবো। তবে তার আগে আমি কিছু কমেন্টস দিয়ে ফেলি। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকে, একজন কমেন্টস করেছে, আমরা চট্টগ্রামবাসী, চট্টগ্রামে মঞ্জু হাসপাতালের একটা ব্রাঞ্চ চাই। এই বিষয়ে কি বলার আছে, আর কি কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা বলতে আসলে মানে বেসিক্যালি আমার একটা চিন্তা আছে যে ইনফার্টিলিটি নিয়ে একটু কাজ করা। তো রাজশাহীতে ইনফার্টিলিটি নিয়ে আসলে কাজ করা, হ্যাঁ অনেক পিছিয়ে ইনফার্টিলিটি নিয়ে। তো ওইরকম হলে আমাদের একটা ঢাকায় একটা মঞ্জু ইনফার্টিলিটি বলে একটা হচ্ছে, ঢাকাতে আমাদের একটা ব্রাঞ্চ চেষ্টা করবো, রাজশাহীতে আমাদের ইসাদের নিচে নিয়ে আসার জন্য রাজশাহীতে চেষ্টা করব আর কি। হ্যাঁ, তো রাজশাহীতে কঠিন যে আসলে যে ডক্টরগুলো আছে, দেখা যাচ্ছে যে সেই ডক্টরগুলো তো মোটামুটি অনেক ভালো ডক্টর আছেন রাজশাহীতে, কিন্তু তারাও দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দিকে এনগেজড, বিভিন্ন ব্যস্ততা তাদের, কিংবা দেখা যাচ্ছে যাদের হয়তো বা আমরা করতেছি তারা অন্য কিছুর সাথে এনগেজড আর কি। হ্যাঁ, যেটার জন্য আমরা অ্যাভেলেবল জিনিস পাচ্ছি না। যে ধরনের মেশিনারিজ দরকার সেগুলো চালানোর জন্য যে এক্সপার্ট হ্যান্ড, সেটা আমরা রাজশাহীতে ম্যানেজ করতে পারছি অনেক, যেমন আপু আপনাকে শুরুতে আমাদের কথাতে বলছিলাম যে আমরা হসপিটাল করেছি, যেমন আমাদের ল্যাবে যদি যান, আমাদের অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, যে মানুষ রিপোর্টের মানটা যেন ভালো পায়। আমরা NICU রাখছি কিসের জন্য, একটা বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা কোথায় চিকিৎসা পাবে, একটা শিশু ইউনিট আমরা রাখছি, যেন মানুষ যে একটা ভালো সেবা পায় এবং কম টাকায়। রাজশাহীতে দেখা যাচ্ছে দু একটা প্রতিষ্ঠান আছে যাদের কাছে দেখা যায় মানুষ খরচের ভয়ে যাচ্ছে না আর কি, সেটা আমরা কম্প্রোমাইজ করে এটা করার চেষ্টা করেছি আর কি। তো ইনফার্টিলিটি সেন্টার। আর চট্টগ্রাম বলেছেন একজন দর্শক, কমেন্ট করেছেন আর কি, চট্টগ্রাম নিয়ে এখন আমাদের কোনো প্ল্যানিং নাই, তবে উপরওয়ালার যদি ইচ্ছা থাকে এবং যদি ওখানে ভালো কোনো উদ্যোক্তা পাই যে না ওনার আগ্রহী আর কি, হ্যাঁ সাপোর্ট করবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। চট্টগ্রাম কেন, সারা বাংলাদেশে কাজ করার জন্য অবশ্যই চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ।
অনেকে আসলে দোয়া এবং শুভকামনা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আছেন বিধায় কিন্তু আমি বারবার বলছি যে আমাদের এই লাইভ সেশনটি এত প্রাণবন্ত হয়ে উঠছে। আপনি ইতিমধ্যে আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম, একবার আপনি বলেই ফেলেছেন আপনার উত্তরে যে এখানে এই যে এত টেস্ট হচ্ছে বা এই সেবাগুলো দিচ্ছে, যদি সঠিক হ্যান্ডটা না থাকে, যদি সঠিকভাবে পরিচালনা করতে, ডক্টররা তো আসলে সেবা দিচ্ছে চলে যাচ্ছে, একজন নার্সেরও অনেক গুরুত্বপূর্ণ তারা ভূমিকা পালন করে, তারা সবসময় সেবা করছে ডক্টর চলে যাওয়ার পর থেকে, বা আরও যে সমস্ত কাজগুলো রয়েছে, যারা যে টেস্ট করছে মেশিনগুলো আসলে চালানোর জন্য এক্সপার্ট কিনা, বা এই যে বিষয়গুলো, তা মানে এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখভাল করে থাকেন? আচ্ছা, এইটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, কোয়ালিটি আপু। হ্যাঁ, কোয়ালিটি এনশিওর করার জন্য আপনি জানেন যে যেহেতু 4টা ব্রাঞ্চ, আমার যদি কোয়ালিটি এনশিওর আমি না করতাম তাহলে কিন্তু এই 4টা ব্রাঞ্চ টিকে রাখা এতটা সহজ হতো না আর কি। কারণ হচ্ছে এখন আমাদের স্বাস্থ্য বিভাগ, আমার হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগে যে সরকার, এই সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী, ইভেন আমাদের রাজশাহীর যে ডাইরেক্টর স্যার এবং আমাদের হচ্ছে রাজশাহীর যারা স্বাস্থ্য বিভাগে আছেন সিভিল সার্জন স্যার, ওনারা অনেক সচেতন। ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা, ল্যাবের মান, কোয়ালিটির ব্যাপারে খুবই সচেতন এবং তারা হচ্ছে আমাদের দেখভাল করেন। এবং আমরাও যেটা করি যে আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে রাজশাহীতে মাঝে মাঝে আপনারা দেখেন অভিযান চলতেছে, কিংবা হচ্ছে যে হসপিটালে দেখা যাচ্ছে বাইরে তালা মেরে ভেতরে ইয়েরা বসে আছে, হসপিটাল মালিকরা বসে আছে কিংবা করতেছে। আমরা সবসময় কোয়ালিটি ইনশিওর করার চেষ্টা করি। আপনি আবার ওই যে বললাম যে আমি ঘুরে দেখাবো আপু যে আমাদের ল্যাবে আমরা সবসময় আমরা যে দেখা যাচ্ছে বিদেশি যে একদম ওয়ার্ল্ড ক্লাস যে মেশিন, সেটা ব্যবহার করতেছি সব পরীক্ষা নিরীক্ষার জন্য, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, ইলেকট্রোলাইট, এই টেস্টগুলোর জন্য করতেছি। আমরা ওটিতে আমাদের যে অপারেশন থিয়েটার, আমি বলবো যে রাজশাহীতে এত বর্তমানে, ভবিষ্যতে কে কী করবো বলবো না, বর্তমানে এরকম 4টা বড় অপারেশন থিয়েটার নিয়ে নিট অ্যান্ড ক্লিনভাবে অন্য কোনো হসপিটাল হয়তো অনেক পুরনো আমার আগে এরকম উদ্যোগ নিয়েছে, কিংবা দেখা যাচ্ছে অনেক লিমিটেড প্রতিষ্ঠান আছে যাদের হয়তো এরকম উদ্যোগ আছে, কিন্তু এইরকম নিট অ্যান্ড ক্লিন আপনি হসপিটাল দ্বিতীয়টা আমার মতো পাবেন না আর কি, এই মঞ্জু হাসপাতালের মতো পাবেন না। এবং যে সার্ভিসগুলো নার্সিং সার্ভিস থেকে শুরু করে টোটাল যে সার্ভিসগুলো আমরা সর্বোচ্চটুকু আসলে ইনশিওর করার চেষ্টা করি আপু। দেন হয়তোবা 100% ফুলফিল করা কোনো সেক্টরেই কঠিন হয়ে যায়, তারপরে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চটুকু এনশিওর করার জন্য, এবং যেটার জন্য অনেক সাপোর্ট আমরা মানুষের পাচ্ছি, অনেক পজিটিভ রিভিউ পাচ্ছি আর কি। অনেক ধন্যবাদ, অবশ্যই অনেক অনেক শুভকামনা। এবার একটু জানতে চাই, বেশ কয়েকটি ক্রেস্ট আমরা দেখছি শোকেসিং করা রয়েছে আমাদের ঠিক পাশে, এগুলো নিয়ে একটু জানতে চাই, এগুলো কি হসপিটাল রিলেটেড কিনা? আচ্ছা, এইগুলো হ্যাঁ, আমি তো প্রথমে বলছি আমার পরিচয়টা, সেটা হচ্ছে আমি হেলথ এন্টারপ্রেনার। তো আমি যেহেতু উদ্যোক্তা, তো উদ্যোক্তা রিলেটেড যেই সব ইয়েগুলো আছে সেই জায়গা থেকে এই ক্রেস্ট ওইগুলো রিলেটেড, উদ্যোক্তা এবং হসপিটাল এই রিলেটেড আর কি আমার ইয়েগুলো, যে অ্যাচিভমেন্ট প্লাস হচ্ছে যেই জায়গাগুলোতে আমি কাজ করি সেগুলো নিয়ে এই ক্রেস্টগুলো আর কি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভকামনা। মায়ের নামে নামকরণ করেছেন মঞ্জু নামে, তাই তো? আমাদের আসলে সেই রকমই কমেন্টস আসছে যে মঞ্জু হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার ছড়িয়ে পড়ুক, সেবাগুলো ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে। আসলে আপনাদের যার যে সেবাটা আসলে প্রয়োজন, যে চিকিৎসা প্রয়োজন, মঞ্জু হাসপাতালে এক ছাদের নিচে আপনারা সব ধরনের সেবা পেয়ে যাবেন। এতক্ষণ আমরা সেই গল্পই শুনছিলাম এবং আরও যে শুনছিলাম, মাঝে মধ্যেই কিন্তু এখানে ক্যাম্পেইন হয়ে থাকে, এবং এখন আমরা সবাই ডিজিটাল যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলোতে সবসময় একটু সজাগ থাকার চেষ্টা করি। পেজ রয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা বিভিন্ন আপডেট পেয়ে যাবেন যে কখন কি ক্যাম্পেইন চলে, সেদিকেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। এবং আমার খুবই ভালো লাগলো যে আমরা বাসায় বসে আসলে ডাউনলোড করে নিতে পারি আমাদের রিপোর্টগুলো। সো দেখা যায় হয় না যে আমরা একটা সময় আসলাম, টেস্ট করে চলে গেলাম, রিপোর্টের জন্য আমাকে আবার আসতে হচ্ছে কয়েকদিন পরে, বা দুপুরে করে গেলাম, সন্ধ্যায় আমাকে আবার আসতে হচ্ছে। সো এই ঝামেলাগুলো আর পোহাতে হবে না। সব দিক দিয়ে আসলে বলা যায় যে মঞ্জু হাসপাতাল অনেকটা দূরে এগিয়ে গেছে, এবং আপনাদের কমেন্টসে আমরা বুঝতে পারছিলাম যে সেবার মান আসলে আপনাদের আসলে অন্তরে গেঁথে গেছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা যে এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদের সময় দিয়েছেন। আরেকটু আমি আসলে কথা দিতে চাই যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের যে সমস্ত আপডেট ভার্সনে আপনারা সাজিয়েছেন, আপনাদের ওটি থেকে শুরু করে বাকি যে বিষয়গুলো, সেগুলো নিয়ে একটা প্রতিবেদন করতে চাই। আমাদের আরও একদিন সময় দিতে হবে। অবশ্যই আপু, সবসময় এলিস্টারকে ওয়েলকাম।
আর এলিস্টারকেও শুভেচ্ছা, আমি এর আগেই বলেছি আর কি। এলিস্টার যেটা করছে যে এই তরুণ উদ্যোক্তা এবং যারা উদ্যোক্তা আর কি, তাদেরকে সবার কাছে, দেশের কাছে, পুরো বিশ্বের কাছে হাইলাইট করার জন্য, কিংবা হচ্ছে যে উদ্যোক্তারা কীভাবে কাজ করছে সেটা করার জন্য এলিস্টার যে কাজ করছে, সেই জন্য এলিস্টার, ঐশিয়াপু এবং এলিস্টার ক্যামেরার ওই পারে যারা সব আমাদেরকে এই আমাদের মতো উদ্যোক্তাদের পিছনে কাজ করছেন আর কি, এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে যারা কাজ করছেন, তাদেরকে আসলে ধন্যবাদ জানাই আর কি আমার মঞ্জু হাসপাতালের পক্ষ থেকে। আর যেটা বলছিলাম, এলিস্টারকে ফলো দিবেন আপনারা। এলিস্টারের যারা ফলোয়ার আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের মঞ্জু হাসপাতালে এসে একটু আপনার ওই যে আমাদের আসতে MK এলিস্টার লিখে একটা যে কোড দেওয়া আছে, আমাদের ওই প্রতিটা এলিস্টারে যতগুলো দেখবেন যে প্রতিবেদন হয়, ভিডিও যায়, সেগুলোতে আছে। এই কোডটা আপনি জাস্ট এসে বলবেন, তাহলে হচ্ছে যে অবশ্যই 30% আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা এলিস্টার পরিবারের পক্ষ থেকে। প্রিয় দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এত চমৎকারভাবে আমাদের এই আয়োজনটিকে আরও সুন্দর করে তুলেছেন, প্রাণবন্ত করে তুলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আমরা চেষ্টা করব আরও একজন উদ্যোক্তাকে সাথে নিয়ে তার পথ চলার গল্প আপনাদের মাঝে উপস্থাপনের জন্য, যাতে আজকের মতোই তার গল্প শুনেও, সেই উদ্যোক্তার গল্প শুনেও আপনারা অনুপ্রাণিত হতে পারেন। সো আশা করছি আপনারা আগামী পর্বগুলোতে এবং এলিস্টার প্রত্যেকটা আয়োজনে এইভাবে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।